খেয়াল ছিল দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। প্রথম ইনস্ক্রিপশনটার নাম নানঘাট। নানঘাট যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন একজন ভদ্র মহিলা, তার নাম নয়নিকা, NAYANIKA। নয়নিকা বলে এক ভদ্র মহিলা। তিনি, তার পরিচয় ছিল কি, তার হাজবেন্ড আমাদের এই প্রথম সাতকর্ণী, তাই তো, সাতকর্ণী ওয়ানের উনি ছিলেন স্ত্রী। এবং এই ভদ্র মহিলা তার হাজবেন্ডের রাজ্য বিজয় নিয়ে বিস্তারিতভাবে আমাদের এই ইনস্ক্রিপশনটা লেখে। ঠিক আছে, নানঘাট। এরপরে আমি চলে যাব গৌতমীপুত্র সাতকর্ণীর কথা, যার মা ছিল, হয়নি, মায়ের নামটাই জোড়া হলো গৌতমী পুত্র, মানে মায়ের নাম গৌতমী, তার ছেলে সাতকর্ণী। ঠিক, তাহলে এই ভদ্রমহিলা ছেলের মৃত্যুর 19 বছর বাদে, ছেলের মৃত্যুর 19 বছর বাদে তার মৃত্যুবার্ষিকী, 19তম মৃত্যুবার্ষিকীতে এই রচনায় হাত দিলেন, যে রচনাটার নাম হলো কি, নাসিক প্রশস্তি। ঠিক, তাহলে এখানে যদি বলা হয় যে শক, কুষাণ, সাতবাহন, ইন্দো গ্রিক, মৌর্য, সাতবাহন, এই এতগুলো বংশ বললাম, এই এতগুলো বংশে কোনো নারীর মর্যাদা কি এরকম দেখতে পেয়েছো, যারা তার হাজবেন্ডের নামে তোমার কি বলবো ওই একটা প্রশস্তি লিখেছে এবং তাদের নামে তাদের ছেলের নাম হচ্ছে। স্যার আপনি আরেকটা এক্সাম্পল দিন। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মায়ের নাম হচ্ছে বাশিষ্ঠী, বাশিষ্ঠী হচ্ছে মা, তার ছেলে বাশিষ্ঠী পুত্র, তার নাম কি, সাতকর্ণী। ঠিক আছে, তাহলে বাশিষ্ঠী পুত্র সাতকর্ণী এই নামটা যখন আমি বলছি, বা বাশিষ্ঠী পুত্র পুলুমাই এই নামটা যখন আমি বলছি, তাহলে পুলুমাই হচ্ছে ছেলে, যার মায়ের নাম হচ্ছে বাশিষ্ঠী, তার পুত্র। এই জিনিসটা প্রথম চল হয়েছিল বলতে পারো ভারতীয় রাজবংশের ইতিহাসে সাতবাহন। এখানে সাতবাহন খুব রিমার্কেবল। অ্যাকচুয়ালি যতটা মৌর্য, যতটা গুপ্ত, যতটা কুষাণের জনপ্রিয়তা, সাতবাহন অনেকটাই সেখানে হারিয়ে গেছে। গোপালাচারী বলে একজন হিস্টোরিয়ান, কম্প্রিহেনসিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া যে বইটা লিখেছিল, সে বইটাতে উনি বলছেন যে এটা খুব দুর্ভাগ্য যে এটা যেহেতু ওরা যেহেতু একটা সাতবাহনদের একটা বংশধর ছিল, তাই তো। আমি তোমাদের সঙ্গমেজ পড়েছিলাম না, সঙ্গম পড়েছিলাম নাকি, বলেছিলাম যে মেনের সময় সঙ্গমেজ পড়াবো। সঙ্গমেজকে যদি ধরে নিই ভারতবর্ষের ইতিহাসে প্রাচীনতম একটা দক্ষিণ ভারতের বংশ, আর ঠিক তার কাছাকাছি চলে আসবে যে রাজবংশটা, তার নাম হচ্ছে সাতবাহন। হয়তো দক্ষিণ ভারত বলে তার এটা ছড়ায়নি। এখানে আলোচনা করতে গেলে খালি গৌতমীপুত্র সাতকর্ণীকে আমরা ছোটবেলায় পড়েছি খুব ভালো করে, আর কিন্তু কিছু পড়িনি। কিন্তু তোমরা এখানে দেখবে যে পড়তে পড়তে যে একটা ইতিহাসের পরিবর্তন এখানে আছে। তুমি এখানে জানবে যে পোর্টের কি গুরুত্ব, মানে যেটাকে আমরা বলতে চাইছি বন্দর। যেমন এই প্রশ্নটা WBCS এর পিলিতে দিয়েছিল, সাতবাহন যুগে উল্লেখযোগ্য বন্দর হলো, তোমরা অ্যান্সার করতে সোপারা। কিন্তু আমি বলেছি তোমাদের যে সোপারা কখনো কখনো অপশানে দেবে না। সোপারা না থাকলে কি হবে, কল্যাণ। একটা পশ্চিম দিক থেকে, একটা পূর্ব দিক থেকে, দুটোর গুরুত্বই সমান। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার ছিল যে সাতবাহনরা তথাকথিত স্বর্ণমুদ্রা, তাম্রমুদ্রা বা আমাদের রৌপ্য মুদ্রা, এই 3 মুদ্রার জায়গায় ওরা সীসার মুদ্রার ব্যবহার করেছিল, যেটা কিন্তু খুব রেয়ার। সীসার মুদ্রার ব্যবহার দেখা যায় না। পটিন বলে একটা ওরা সীসার মুদ্রা ব্যবহার করেছিল। স্যার এই যুগে তাহলে কমজোরি কি লিটারেচার ছিল? একেবারেই না। সাহিত্য এই যুগে একেবারেই কমজোরি ছিল না, কারণ স্বয়ং সাতবাহন রাজারা সাহিত্য রচনা করেছিল। যেমন হাল, সাতবাহন রাজা হাল, সে লিখেছিল গাথা সপ্তশতী। বইটা কি পরিমাণে জনপ্রিয় ছিল তা তোমাকে আমি একটুখানি বোঝাই। যে এটা ছিল হচ্ছে মূল বিষয়বস্তুটা হচ্ছে 700টা গাথা, 700টা গাথায় রচনা করা একটা সংকলন, তাই তো। এখানে অনেকটা সাবজেক্ট ম্যাটারটা অনেকটা এরোটিক ছিল, তীব্র একটা প্রেমের কাহিনী এর মধ্যে ছিল। এবং সেটা যখন পরবর্তীকালে পাল যুগ এলো, সেন যুগ এলো, সেই সময়টাতে এই বইটার প্রভাব দেখা যায়, বিশেষ করে সেন যুগে, তাই তো। লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিল, পঞ্চরত্নের মধ্যে এক রত্ন লিখেছিল আর্য সপ্তশতী। ঠিক আছে, কার লেখা আর্য সপ্তশতী? গোবর্ধনের লেখা, তাই তো। এই যে গোবর্ধন লিখলো আর্য সপ্তশতী,
সে বইটা মেইনলি ইন্সপায়ার্ড হয়েছিল এই বইটা পড়ে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এটা জনপ্রিয় বই। এই সময় একটা ভাষা ছিল যে ভাষাটা প্রায় হারিয়ে যেতে বসেছে, যে ভাষাটাকে আমরা বলি মহারাষ্ট্রী প্রাকৃত। কি বললাম? প্রাকৃত ভাষা তো ছিল, মহারাষ্ট্রে এর একটা অন্যরকম ভার্সন ছিল যার নাম ছিল মহারাষ্ট্রী প্রাকৃত। এবং এই মহারাষ্ট্রী প্রাকৃত ভাষায় আমাদের লেখা হয়েছিল এই বইটা, যেটা বললাম আমাদের গাথা সপ্তশতী। অনেক জায়গায় তোমরা দেখবে এটা পৈশাচ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, যেটাই পৈশাচ সেটাই কিন্তু মহারাষ্ট্রী প্রাকৃতের আরেকটা নাম। হারিয়ে যাওয়া আরেকটা সাহিত্যের কথা এখানে আমি বলবো, যার নাম গুণাঢ্যের বৃহৎ কথা। কি বললাম? গুণাঢ্যের বৃহৎ কথা। গুণাঢ্যের বৃহৎ কথাও কিন্তু আমাদের ওই মহারাষ্ট্রী প্রাকৃত বা পৈশাচিক প্রাকৃত, পৈশাচ প্রাকৃত ভাষায় লেখা। এই বইটা তোমার কি বলবো খুব জনপ্রিয় একটা বই ছিল। সাতবাহন যুগে এই বইগুলো ছাড়া আমাদের আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে শিল্প। শিল্পর মধ্যে যে শিল্পটা এসেছিল তার নাম হচ্ছে অমরাবতী। এবারে কিন্তু ভালো করে শুনতে হবে, ডেসক্রিপটিভ এলে আমরা এই পয়েন্টগুলোকে কাজে লাগাবো। তোমাদের ডেসক্রিপটিভের এখানে একটা সুবিধা হবে, তোমাদের যে ম্যাটারটা দেওয়া হচ্ছে না, এই ম্যাটারটাকে যদি তোমরা পরপর লিখতে পারো একটা ডেসক্রিপটিভ অ্যান্সার দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, লক্ষ্য করে দেখবে সে লেখাটাকে কিন্তু পুরো একভাবেই লেখা হয়েছে। পলিটিক্যাল মানে পলিটিক্যাল, সোশ্যাল মানে সোশ্যাল লিখতে পারবে। আমি বলে দিই, সাতবাহনদের এই যে জায়গাটা বললাম যে একটা স্পেশাল শিল্প ছিল, সেই শিল্পটার নাম কি? তার নাম হচ্ছে অমরাবতী। অমরাবতী শিল্প স্যার এ তো বলতে গেলে কুষাণদের সময় চালু হয়েছিল, তাই না? কিন্তু মনে রাখতে হবে অমরাবতী শিল্পটা কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটা পেরিয়ে দক্ষিণ ভারত বা এশিয়ার অন্য সাইডটায় গেছিল। এবং অমরাবতী এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাকে কেন্দ্র করে এই শিল্পটা হয়েছিল, তাই তো? জগৎ জাপেত, জগৎ জাপেত বলে একটা জায়গা আছে, এই অঞ্চলটার উপরে কেন্দ্র করেই এই শিল্পটা এসেছিল। এখানে বুদ্ধ মূর্তি ছিল, অবশ্যই বুদ্ধ মূর্তি ছিল। এখানে নরনারীর প্রতিকৃতি মানে এখানে কি বলবো মূর্তিও এখানে ছিল। এবং এই মূর্তিগুলোর মধ্যে হচ্ছে ভীষণ রকমভাবে কি বলতো একটা একটা কি বলবো আমাদের বাস্তব কিছু ছবি, তাই তো? এবং এই ছবিগুলোর মধ্যে কখনো দেবত্বর আরোপ করার চেষ্টা করা হয়নি। তাই অনেকে বলে যে করা হয়নি বলে এই ছবিগুলোর মান হয়তো, মানে ছবিগুলো বলবো না, এই স্থাপত্যের মানটা হয়তো অত ভালো না, কিন্তু তা নয়, একেবারেই তা নয়। এটার একটা স্পেশালিটি ছিল। শিল্পীরা এখানে যে নদীগুলো দক্ষিণ ভারতের নদী বলো, কি নদী হতে পারে? কাবেরী নদী, তাই তো? নর্মদা নদী, একদম গোদাবরী, তাই না? এই অঞ্চলগুলোর মধ্যে অমরাবতী শিল্পের প্রভাবটা ভীষণ ছিল। স্যার অমরাবতীর আপনি এত জোর দিচ্ছেন কেন? যে আপনি কেন বলছেন না যে আমাদের এই গান্ধার আর কুষাণ, এই গান্ধার আর হচ্ছে আমাদের মথুরা? বলে দিই, যে অঞ্চলে মানুষ থাকে সেই অঞ্চলের বাইরে যদি মানুষ সৃষ্টি করা হয়, ঠিক আছে, সেই যুগে তার গ্রহণযোগ্যতা খুব যে বেশি হয় তা নয়। আর গ্রহণযোগ্যতাটা যদি হয় তাহলে একটা দেবতা সেন্সে। গান্ধারাটে বুদ্ধ আছে এবং বুদ্ধকে মানে দেখানো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভীষণভাবে একটা রাজকীয়, যাকে আমরা রিগালিয়া বলি। রিগালিয়া মানে রাজকীয় চিহ্ন তার মধ্যে স্পষ্ট ছিল। কেমন স্যার? যে বুদ্ধ এখানে এসছে, বুদ্ধ হচ্ছে খুব প্রপোর্শনেট বডি, ঠিক আমাদের কোনো ডিসপ্রপোর্শনেট কিছু নেই। এবং বুদ্ধ মানে কি বলবো যে ওই মূর্তিটা থেকে যেন চোখ সরানো যাচ্ছে না। তার মানেটা কি? চোখ সরানো যাচ্ছে না মানে কি? তার মধ্যে একটা সৌন্দর্য তৈরি করা হয়েছে, যে সৌন্দর্য তৈরি করার জন্য তার স্বাভাবিকত্ব নষ্ট হয়ে গেছে। আমরা কি বলি? আমরা তো বলি না, আমরা একটা জিনিস বলি, কোনো একটা জিনিস খুব কোয়ালিটি সম্পন্ন, কোনো একজন অভিনেতা, কোনো একজন গায়িকা খুব কোয়ালিটি সম্পন্ন, কিন্তু সবাই বলছে আরে বাবা গানটা শুনতে না পাই, মানে ঠিক আছে ওনাকে দেখতে তো দেবে, আমরা মাইকে শুনতে না পাই আমরা। এই যে যখন বলছে, যখন তখন আমরা ওই গায়কটাকে দেখবার চেষ্টা করছি বা আমরা ওই গায়িকাটাকে দেখবার চেষ্টা করছি। এতে কি হলো জানো? শিল্পের যেটার জন্য উনি এসেছিলেন সেটা কিন্তু কোথাও ক্ষুণ্ণ হলো। একই রকম ভাবে একটা নায়ক নায়িকা সে অভিনয় শৈলী তা হারিয়ে গেল, তার মানে অপূর্ব সৌন্দর্যের জন্য হারিয়ে গেল। এইটা হচ্ছে একটা শিল্পী মন, একটা মন তোমাকে কিন্তু এটা তোমার মাথার মধ্যে কিন্তু সেটা পৌঁছে দেবে। ঠিক হয়েছিল গান্ধার শিল্পে এরকম। বুদ্ধ মুস্টাচ, বুদ্ধ গোপ নিয়ে হাজির হলো। সন্ন্যাসীরা হয় দাড়ি গোপ ছাড়া, মাথায় জটাধারী চুল নিয়ে আসবে,
অথবা সেই সন্ন্যাসী তোমার কি হবে, একেবারে তোমাদের ক্লিন শেভড হবে। এখানে বুদ্ধের গোঁফ দেখা দিল, তাহলে কোন শিল্পে বুদ্ধের গোঁফ দেখা দিত? উত্তর কি হবে? গান্ধার।